এদিকে বিধ্বস্ত মুখশ্রেণী রূপগঞ্জ গ্রামের বাগান বাড়ির মূল দরজা ভেদ করে গাড়ির ভেতরে প্রবেশ করালো কুশল। গাছরা গাড়ি থেকে নামে। 4 জন গার্লস সহ সাদিককে ছুরিকাঘাত করা লোকটিকে ধরে গুদাম ঘরের দিকে নিয়ে যায়, আর বাকি গার্লসরা বাগান বাড়ির চারপাশ ঘিরে নেয়। তরুণীমা কৌশল গাড়ি থেকে নেমে দাঁড়ায়। গাড়ির পেছন সিটে সন্ধ্যা এখনো নিস্তব্ধ হয়ে সাদিকের লাশের পাশে বসে আছে। কুশল 2 জন গার্লসকে ইশারা করলে তারা কুশলের সামনে এসে দাঁড়াতেই কুশল শান্ত স্বরে বলল, সাদিককে গাড়ি থেকে নামানোর ব্যবস্থা করো। গার্লস 2 জন তৎক্ষণাৎ গাড়ির কাছে গিয়ে পেছন দরজা খুলে দিতে গাড়ির ভেতর সন্ধ্যাকে এখনো বসে থাকতে দেখে মাথা নিচু রেখে বলল, ম্যাডাম, স্যার আমাদের সাদিক ভাইয়ের লাশ গাড়ি থেকে নামাতে বললেন। আপনি যদি গাড়ি থেকে নেমে দাঁড়াতেন তাহলে ভাইয়ের লাশ নামাতে আমাদের সুবিধা হতো। সন্ধ্যা আরেক পলক সাদিকের নিস্তব্ধ মুখশ্রীর দিকে তাকিয়ে নিঃশব্দে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়সের মহিলা সাদা চাদর এনে বাড়ির সামনের অংশে মাটির উপর বিছিয়ে দেয় গার্লস। 2 জন সাদিকের লাশ গাড়ি থেকে নামিয়ে সেখানে শুয়ে দিয়ে আরেকটা সাদা চাদর নিয়ে সাদিকের আপাত মস্তক ঢেকে দেয়। সন্ধ্যায় তরুণীমার পাশে এসে দাঁড়াতেই কৌশল শান্ত স্বরে বলল, তোমরা বাড়ির ভিতরে গিয়ে বিশ্রাম করো। আপনি? কৌশল আগের স্থানে দাঁড়িয়ে সাদিকের লাশের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, কিছু অসম্পূর্ণ কাজের হিসাব মিলানো বাকি আছে, শেষ করা অতীব জরুরি। তরুণীমার কিছু না বলে সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। পরক্ষণে কুশল গুদাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। গুদাম ঘরে প্রবেশ করতেই কুশল ওর সামনে সাদিককে ছুরিকাঘাত করা মানুষটিকে হাত পা মুখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়তে থাকতে দেখতে পায়। কুশল লোকটির সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে বলল, এর মুখের বাঁধন খুলে দাও। কুশলের কথা অনুযায়ী একজন গার্ড লোকটির মুখের বাঁধন খুলে দেয়। মুখের বাঁধন খোলা পাওয়া মাত্রই লোকটি উচ্চস্বরে বলল, জামাকে কে মেরে ফেললো? আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবেন না। লোকটি পুরো কথা শেষ করার পূর্বেই কুশল লোকটির ডান পায়ের হাঁটুর নিচে মাংসপেশিতে একটা গুলি করে। সঙ্গে সঙ্গে লোকটি আ আ বলে আর্তনাদ করে উঠে বলল, পায়ের কোনো গুলি করলেন? সরাসরি বুকে বা মাথায় করে দিত। কুশল এবার লোকটির বাম পায়ের মাংসপেশিতে আরেকটা গুলি করে। যন্ত্রণায় লোকটি বসা অবস্থা থেকে শুয়ে পড়ে আর্তনাদ করতে করতে বলল, গুলি করতে করতে আমার সর্বশরীর ঝাঁঝরা করে ফেললেও আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবেন না আপনি। চেয়ারের হাতলের উপর হাত ভাঁজ করে রেখে কুশল ওর কপালের ডান পাশে শাহাদাত আঙ্গুল দিয়ে ঘষা দিতে দিতে লোকটিকে উদ্দেশ্য করে বলল, দেখ তো এদের চিনতে পারিস কিনা। কুশলের মুখে এমন কথা শুনে লোকটির শোয়া অবস্থাতেই যন্ত্রণার দাঁতের দাঁত পিষে গুদাম ঘরে দরজার দিকে দৃষ্টিপাত করতেই দেখে 4 জন গার্লস, একজন বৃদ্ধ বয়সের মহিলা, একজন মধ্যবয়সের মহিলা ও 2 জন কম বয়সী মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গুদাম ঘরের ভেতরে প্রবেশ করছে। এই দৃশ্য দেখা মাত্র লোকটি ভড়কে গিয়ে বলল, আমার পরিবারকে ছেড়ে দিন। ওরা তো আপনার কোনো ক্ষতি করেনি। যা করার আমি করেছি, তাই যা শাস্তি দেওয়ার আমাকে দিন। ওদের ছেড়ে দিন। তোর গলার স্বর এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল কি করে? আপন মানুষদের হারানোর ভয় বুঝি তোর মনের ভিতর জেকে বসেছে এখন? এত সময় চিল্লিয়ে চিল্লিয়ে বললি তোর সর্বশরীর গুলি মেরে মেরে ঝাঁঝরা করে দিলেও তোর মুখ থেকে কোনো কথা আমি বের করাতে পারবো না। বুঝতে পারলাম তোর কাছে তোর প্রাণের কোনো মূল্য নেই। তাই ঠিক করলাম তোর উপর গুলি বর্ষণ করে সময় ও বুলেটগুলো নষ্ট না করে তোর পরিবারের মানুষগুলোর সর্বশরীর গুলি মেরে ঝাঁঝরা করে দিব। দেখি এতেও তোর মুখ থেকে কোনো কথা বের হয় কিনা। এই বলে কুশল লোকটির পরিবারের মানুষগুলোর দিকে হাতে থাকা ছোট্ট বন্দুকটি তাক করে একবার গুলি করে। ভয়ে লোকটি চোখ বন্ধ করে নিয়ে মুখ দিয়ে না শব্দটি উচ্চারণ করে। পরক্ষণে চোখ মেলে নিজের পরিবারের সদস্যদের দিকে লক্ষ্য করতে দেখে সকলে এখনো অক্ষত আছে। কুশল লোকটির উপর দৃষ্টি স্থির রেখেও ডান হাতের আঙুল দ্বারা বন্দুকটি ঘুরাতে ঘুরাতে বলল, এবার গুলিটি শূন্য করে সময় ও বুলেট দুটোই নষ্ট করেছি ঠিকই, কিন্তু এরপর আর নষ্ট হবে না। বন্দুক থেকে বের হওয়া প্রতিটি গুলি তোর পরিবারের প্রতিটি সদস্যের শরীর ঝাঁঝরা করে দিবে।
না 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 না, আমি আমি বলছি, আমি সব সত্যি বলছি। আমার পরিবারের কারোর ক্ষতি করবেন না, দয়া করে। বল, কার কথায় এই কাজ করেছিস? চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব এক কথায় এই কাজ করেছি আমি। লোকটির মুখে চেয়ারম্যান আমজাদ হোসেনের কথা শুনে কুশল কিছুটা অবাক হয়ে ভাবে। চেয়ারম্যানের তার সাথে কি সমস্যা? হিসাবে বড় ধরনের গন্ডগোল উঠে আসছে। লোকটি আবারও বলল, আমি অনেক গরিব, আমার নিজস্ব কোনো জমি জমা নাই। চেয়ারম্যানের জমিতে কপাল খাটিয়ে যে টাকা পাই তাই দিয়ে আমার সংসার চলে। প্রতিদিনের মতো গতকাল বিকালে চেয়ারম্যানের জমিতে কাজ করছিলাম, তখন চেয়ারম্যান লোক পাঠিয়ে আমাকে তার বাড়িতে ডেকে পাঠান। আমি যখন যাই তখন তিনি আমাকে বলে তার হয়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। আমি জিজ্ঞাসলাম কি কাজ করতে হইবা, তখন উনি বললেন, আপনি আজ গ্রামের জঙ্গলের পথে আসার সময় আমি যেন আপনাকে গুরুতরভাবে আহত করে দিই। যদি আপনাকে আঘাত করতে না পারি তাহলে আমাকে, আপনার পরিবারের কোনো সদস্য যদি আপনার সাথে থাকেন তখন তাকে যেন আহত করে দিই। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আহত হলে চিকিৎসার জন্য আবার শহরে যেতে হবে আপনাকে। যে কোনোভাবে আপনাকে আজ গ্রামে আসা ভেস্তে দেওয়া কাজে আমার করতে বলেছিলেন। এমন কাজের কথা শুনে আমি করতে পারবো না জানিয়ে দিয়েছিলাম চেয়ারম্যানকে। তখন তিনি আমাকে মোটা অঙ্কের টাকা দেখেন বলে লোভ দেখান, আমাকে ইট পোকা ঘর করে দিবেন, কয়েক শতক জমির মালিকানা দিবেন এও বলেন। কিন্তু আমি তবুও রাজি হই নাই। পরে কোনোভাবেই যখন আমাকে রাজি করাতে পারলেন না তখন উনি বললেন উনি আমার 2 মাইয়ার করাতে পারলেন উঠাই নিয়ে এসে নিজের ছেলের হাতে তুলেই দেবেন। আমার মাইয়া দুটো সর্বনাশ করে ওদের মেরে নদীতে ভাইসা দেবেন। ওনার এমন কথা শুনে আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম। এইসব কথা বাড়তি কারোর কাছে যাইয়া যেন না বলি এটা নিয়েও আমাকে হুমকি দিয়েছিলেন। আমি আমার পরিবারের প্রাণের কথা চিন্তা করে আজ আপনাদের ওপর আক্রমণ করে বসেছি মালিক। চেয়ারম্যানের কথা মাইনা নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি ভাবি নাই আমার আঘাতে একটা মানুষের প্রাণ চলে যাবে। আমার এই জীবন আমি রাখতে চাই না মালিক। আমার কর্মের শাস্তি আমার পরিবারকে কাউকে দিয়েন না। আমার মাইয়ারে মেরে ফেলেন আপনি। এ বলে লোকটি হু হু কাঁদতে শুরু করেন। কুশল কিছু সময় নীরব থাকার পর দুজন গার্ডকে উদ্দেশ্য করে বলল, ওর 2 পায়ের মাংসপেশি থেকে গুলি দুটো বের করে ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দাও। আর ওর পরিবারের সদস্যদের আপাতত বাড়ির ভিতরে নিয়ে যাও। এই সময় ওদের নিজেদের বাড়িতে থাকা নিরাপদ নয়। কুশলের এমন কথা শুনে ছুরিকাঘাত করা লোকটি স্তব্ধ হয়ে যায়। লোকটি মনে মনে এটা ভেবে আফসোস করছে যে নিজে এর আপনজনের আত্মহত্যাকারী কঠিন শাস্তি না দিয়ে আমার ও আমার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করছেন এমন একজন ভালো মানুষকে আঘাত করার চেষ্টা করেছি আমি। এর লজ্জায় আমি এক্ষুনি মরে যাওয়া উচিত। কুশলের কথা অনুযায়ী লোকটিকে আর তার পরিবারকে গুদাম ঘরের বাইরে সুরক্ষিত স্থানে নিয়ে যায় গার্ডসরা। কুশল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কয়েকজন গার্ডসকে উদ্দেশ্য করে বলে, তোমরা চেয়ারম্যানের বাড়িতে যাও। চেয়ারম্যানকেও ওনার পরিবারের সকল সদস্যদের এখানে উঠিয়ে নিয়ে আসবে। খেয়াল রাখবে আশেপাশের কোনো প্রাণী যেন এই বিষয়ে কিছু টের না পায়। কুশলের কথা অনুযায়ী গার্ডসরা চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কুশল গুদাম ঘর থেকে বেরিয়ে বাড়ির ভেতর চলে যায়। বাগান বাড়িতে নিজের জন্য নির্ধারিত রুমে এসে কুশল চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। কিছু সময় পর তরুণীমাও সেই রুমে প্রবেশ করে বিছানায় কুশলকে বসে থাকতে দেখে বিছানার কাছে গিয়ে কুশলের পাশে বসে শান্ত স্বরে বলল, আপনি বাহির থেকে নিজেকে যতটা কঠিন ও শক্ত রূপে প্রকাশ করেন, ভেতর থেকে ঠিক ততটাই নরম ও ভঙ্গুর হৃদয়ের মানুষ বলে মনে হয় আপনাকে। তরুণীমার কথায় কুশল ওর দিকে শান্ত দৃষ্টি স্থির করে পরক্ষণে আবারও তরুণীমা কুশলের চোখে চোখ রেখে বলল, পুরুষ জাতির কান্না করা বারণ। এই নিয়ম যিনি করেছেন তিনি ঠিক কি বুঝে এমন উদ্ভট নিয়ম তৈরি করেছেন আমি জানি না। নারী জাতির সামান্যতম কষ্ট হলে তারা কান্না করে নিজের মনকে হালকা করতে পারলেও। কুশল এখনো তরুর দিকে শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে।
তরু কুশলের চোখের সামনে নিজের হাত নাড়ায়। পরক্ষণে কুশল তরুকে অবাক করে দিয়ে ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। আকস্মিক কুশলের এমন কাজে তরু যেন বরফের মতো জমে গিয়েছে। তরুর কাছে মনে হচ্ছে সময়টাও যেন তার মতো স্থির হয়ে আছে। কিছু সময় ওভাবে কেটে যাওয়ার পর তরু অনুভব করে ওর ঘাড়ে টপ টপ করে পানি জাতীয় কিছু পড়ছে। তরু বুঝতে পারে কুশল রান্না করছে। তরু ওর কম্পিত এক হাত কুশলের পিঠের উপর রাখতেই কুশল যেন আরো শক্ত করে তরুকে নিজের বুকের সাথেই মিশে নেওয়ার চেষ্টা করে। চৌধুরী মেনশনের স্টার রুমের ভেতর দাঁড়িয়ে দুজন ছায়া মানব একে অপরের সাথে কথোপকথন করছে। সে সময় স্টোর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আরো একজন ছায়া মানব। তৃতীয় ছায়া মানবটি স্টোর রুমের দরজা ভেতর দিয়ে আটকে দিয়ে ওই দ্বিতীয় ছায়া মানবের সামনে গিয়ে দাঁড়াতে প্রথম ছায়া মানব বলল, এভাবে আর কতদিন চলবে? 28 বছর আগে সেই কাল রাতে যদি রাহুল স্ত্রীর সাথে ওকেও মেরে ফেলতেন তাহলেই ভালো হতো। না থাকতো বাস, আর না বাসটা আমাদের সর্বনাশের পাশে। দ্বিতীয় ছায়া মানব প্রথম ছায়া মানবের কথা সম্মতি জানিয়ে বলল, এই একটা মানুষ বেঁচে থাকা আমাদের জীবনকে জাহান্নাম বানিয়ে তুলেছে। এত বছর ধরে রাহুলকে কোমায় রেখে কুশলের সামনে সত্যটা আসতে দেননি, কিন্তু কুশল যেভাবে রাহুলকে পুরোপুরিভাবে সুস্থ করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে মনে হয় না কালো চাদরে মরানো অতীতের সত্যিগুলো ওর সামনে পরিষ্কার হতে খুব বেশি সময় লাগবে। প্রথম ও দ্বিতীয় ছায়া মানবের কথাগুলো শুনে তৃতীয় ছায়া মানবটি ধমকের স্বরে বলে উঠলেন, বেকুবের দল, থামো তোমরা। কবে খুনটা করলে ঠিক হতো বা হবে তা আমি খুব ভালো করেই জানি। আমাকে কোনো বিষয় নিয়ে বুদ্ধি বা জ্ঞান দিতে এসে নিজেদের ব্রেন শূন্য গবরে ভর্তি মাথার প্রকাশ করো না। একবার রাহানুলকে সুস্থ করে তোলার জন্য নিজস্ব ডক্টর নিয়ে এসেছিল, তো তার পরিণাম কি হলো তা নিশ্চয়ই তোমরা খুব ভালো করেই জানো। এভাবে যতবার রাহানুলকে সুস্থ করে তোলার চেষ্টা নিয়ে কুশল নিজস্ব ডক্টর নিয়ে এ বাড়িতে আসবে, ততবারই সেসব ডক্টরের শেষ পরিণতি মৃত্যু হবে। না সুস্থ হবে রাহানুল, আর না কুশলের সামনে প্রকাশ পাবে কালো চাদরের মোড়ানো অতীতের সেই কালো সত্যগুলো। বেশ কিছু সময় কুশল আর তরু একে অপরকে কথক জড়িয়ে ধরে পার করে দেয়। পরক্ষণে কুশল নিজেকে সামলে নিয়ে তরুকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। দুজনেই নিজের দৃষ্টি নিচের দিকে স্থির করে রেখেছে। কুশল শান্ত স্বরে বলল, আমি আমার কাজের জন্য দুঃখিত তরুণীমা, তুমি কিছু মনে করো না। তরু কুশলের দিকে তাকিয়ে অবাক স্বরে প্রশ্ন করল, আপনার কোনো কাজের জন্য আমি কি বা মনে করতে যাব? যদিও একজন স্বামীর তার স্ত্রীকে জড়িয়ে ধরার জন্য স্ত্রীর থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু তুমি তো এখনো আমাকে নিজের স্বামী রূপে পুরোপুরিভাবে গ্রহণ করনি, তাই তোমার অনুমতি না নিয়েই তোমাকে জড়িয়ে ধরাই তুমি যেন আমায় ভুল না বুঝো, তাই আমি তোমাকে আমার কাজের জন্য দুঃখিত বললাম। কুশলের মুখে এরূপ কথা শুনে তরু কিছু বলতে নিবে, সেই সময় রুমের দরজায় কারো নক করার শব্দ ভেসে আসে। কুশল বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি বসো, আমি দেখছি কে এসেছে। এই বলে কুশল দরজার দিকে অগ্রসর হয়। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দরজার বাহিরে একজন গার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখে গার্ডটি কুশলকে দেখা মাত্র বলল, স্যার, আপনার কথা অনুযায়ী চেয়ারম্যানকে তার পরিবার সহ উঠিয়ে এনে গুদাম ঘরে বেঁধে রাখার কাজ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, তুমি যাও। গার্ডটি তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে। কুশল আবার তরুর সামনে এসে দাঁড়াতেই তরু শান্ত স্বরে প্রশ্ন করল, কে এসেছিলেন? একজন গার্ড। ও, বাহিরে আনাচে কানাচে বিভিন্ন বিপদ লুকিয়ে আছে, তাই তুমি আর সন্ধ্যা বাড়ির ভিতর থেকে বের হইও না। মালতী চাচি সহ আরো বেশ কয়েকজন মহিলা সার্ভেন্ট আছেন বাড়ির ভিতরে। তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়লে নির্দ্বিধায় তাদের বলিও, তারা তোমাদের সব রকম প্রয়োজনের দিকে খেয়াল রাখবে। আপনি কি এখন আবার বাইরে যাবেন? আমার কাজ এখনো শেষ হয়নি, তাই বাহিরে যেতে হবে। নিজের খেয়াল রাখবেন। আচ্ছা। এই বলে কুশল রুম থেকে বেরিয়ে যায়। তরু কুশলের যাওয়ার পানে তাকিয়ে থেকে একবার দীর্ঘশ্বাস ফেলল মাত্র। গোদাম ঘরে প্রবেশ করতেই কুশল দেখলো ওর সামনে দুইটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছেন চেয়ারম্যান আমজাদ হোসেন ও তার স্ত্রী শরীফা বেগম। তাদের পাশেই খুঁটির সাথে দাঁড় করা অবস্থায় বেঁধে রেখেছে চেয়ারম্যানের ছেলে আরিফকে। কুশল চেয়ারম্যানের সামনে চেয়ার নিয়ে বসে পায়ের উপর পা তোলেন। আমজাদ হোসেন কুশলকে নিজের চোখের সামনে দেখা মাত্র ভড়কে যান। আমজাদ হোসেন মনে মনে ভাবেন, কুশল চৌধুরী গ্রামে তাও সম্পূর্ণ সুস্থ রূপে আছেন কি করে?
এতক্ষণে তো ওনার শহরে হাসপাতালে ভর্তি থাকার কথা ছিল। তবে কি ওই চাষি আমার সাথে নেমোখারামি করলো? পরক্ষণে আমজাদ হোসেন নিজের মধ্যে ভয় ও চিন্তাভাব চেপে রেখে রাগনি উচ্চস্বরে বললেন, এগুলো কি ধরনের অভদ্রতা কুশল চৌধুরী সাহেব? আমার বাড়িতে লোক পাঠিয়ে আমাকে আমার পরিবার উঠিয়ে এনে এভাবে বেঁধে রাখার মানে কি? আমার সাথে আপনার কি কখনো কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল? না। তাহলে আপনি আমাকে আহত করার জন্য লোক পাঠালেন কেন? এই হিসাবটা আমি কিছুতেই মিলাতে পারছি না। কুশলের মুখে এমন কথা শুনে আমজাদ হোসেন এর মাঝে ভয় ও চিন্তাভাব দ্বিগুণ হারে বেড়ে যায়। আমজাদ হোসেন আমতা আমতা করে বললেন, এসব কি বলছেন আপনি? আমি কেন আপনাকে আহত করার জন্য লোক পাঠাতে যাব? আমার এত বড় মিথ্যে অপবাদ দিবেন না আপনি। আমাকেও আমার পরিবারকে ছেড়ে দিন। ওই চাষিকে এখানে নিয়ে এসো। গার্ডটি চলে যায় চাষিকে আনার জন্য। চেয়ারম্যানেরা বুঝতে বাকিনি কুশল কোন চাষিকে আনার জন্য গার্ডকে পাঠিয়েছেন। কিছু সময় পর হুইলচেয়ারে বসারত অবস্থায় সেই চাষিটিকে নিয়ে গুদাম ঘরের ভেতরে প্রবেশ করে গার্ডটি। চাষিটিকে ক্রমশ নিজের দিকে অগ্রসর হতে দেখে চেয়ারম্যানের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়। চেয়ারম্যান ভীত দৃষ্টি নিয়ে তার চাষিকে একবার দেখছেন তো আরেকবার কুশলকে দেখছেন। গার্ডটি চাষিটিকে কুশলের হাতের ডান পাশে এসে রাখতেই কুশল শান্ত স্বরে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বললেন, এনাকে কি চিনতে পারছেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান কোনো রকম নিজেকে সামলে রাখার চেষ্টা করে বললেন, না 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 তো কেউ নেই, আমি চিনি না ওনাকে। মালিক, উনি মিথ্যা কথা বলছেন। উনি আমাকে আপনাকে আহত করার জন্য পাঠিয়েছিলেন। কে তুই? আমার নামে সব মিথ্যে কেন কথা বলছিস? কে তোকে পাঠিয়েছে? কুশল চৌধুরী সাহেবের সামনে আমার নামে মিথ্যে অপবাদ রটানোর জন্য কার থেকে টাকা খেয়েছিস তুই বল? মালিক, আপনি আপনার মায়ের কসম কাইটা কইছে আমি একটা শব্দ মিথ্যা বলিনি। চেয়ারম্যান নিজের বাঁচানোর লাইগা এমন নাটক করতেছে। আমজাদ হোসেন প্রত্যুত্তরে কিছু বলতে নেবেন সেই সময় কুশল হাত উঠিয়ে তাকে থামিয়ে দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার অতিরিক্ত রেগে যাওয়ার চেষ্টা করা চেহারায় ফুটে ওঠা ভয়ের ছাপ ও আটকানো স্বরে বলা কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে আপনি মিথ্যে বলছেন। এখন মিথ্যে নাটক করে সময় নষ্ট না করে সত্যিটা বলে দিন, নয়তো আপনার মুখ দিয়ে সত্য বের করার জন্য আমার নেওয়া পদক্ষেপটি আপনার জন্য সুবিধাজনক হবে না। কুশলের কথাগুলো হালকা ভাবে নিয়ে চেয়ারম্যান নাকচ করে বললেন, যেখানে আমি কোনো মিথ্যে কথা বলিনি সেখানে কোন লুকিয়ে রাখার সত্য আপনাকে বলবো? চেয়ারম্যানের মুখ থেকে সত্য বের করতে কুশল ওর বাঁ হাত দিয়ে একজন গার্ডকে ইশারা করতেই গার্ডটি চেয়ারম্যানের ছেলে আরিফের কাছে গিয়ে দাঁড়ায়। আরেকজন গার্ড আরিফের দিকে বন্দুক তাক করে রাখে যেন আরিফ ছোটার চেষ্টা না করে। আরিফের পাশে দাঁড়ানো গার্ডটি আরিফের দুহাত বাঁধন খুলে ওর হাত দুটো কোমরের পেছন নিয়ে বেঁধে দেয়। সে সময় উপর থেকে একটি দড়ি নেমে আসলে গার্ডটি ওই দড়িটি আরিফের গলায় বেঁধে দিয়ে ওর পাশ থেকে সরে দাঁড়িয়ে খুঁটির পাশে থাকা সুইচটিতে চাপ দেয়, যার ফলে আরিফের পায়ের নিচে থাকা লোহার ঢাকনাওয়ালা মেঝেটি সরে যেতে ওর গলায় ফাঁস লাগে। আরিফ নিজেকে ছড়ানোর জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু হাত বাঁধা থাকায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয় আরিফ। নিজের একমাত্র ছেলেকে নিজের চোখের সামনে ফাঁসিতে ঝুলে ছটফট করতে দেখে শরীফা বেগম কান্নায় ভেঙে পড়েন আর কুশলকে অনুরোধ করতে থাকেন আরিফকে ছেড়ে দেওয়ার জন্য। আমজাদ হোসেন আর কোনো উপায় না পেয়ে অনুরোধের স্বরে বললেন, চৌধুরী সাহেব, আমার ছেলেটাকে ছাইড়া দেন, ও মরে যাবে, ছাইড়া দেন। আমি স্বীকার করছি আমি আপনাকে আহত করার জন্য চাষিরে পাঠিয়েছিলাম। কেন পাঠিয়েছিলাম সেসব সত্যি বলছি আমি আপনাকে। আমার পোলারে ছেড়ে দিতে বলেন। চেয়ারম্যানের কথা শুনে কুশল হাত দিয়ে ইশারা করতে গার্ডটি আবারও সুইচে চাপ দেয়, যার ফলে আরিফের পায়ের নিচের ঢাকনা মেঝেটি আগের ন্যায় হয়ে যায়। নিচে মেঝের সাপোর্ট পা মাত্র আরিফ জোরে জোরে কাশতে শুরু করে। মৃত্যুর খুব কাছ থেকে যেন বেঁচে ফিরল সে। চেয়ারম্যানের ছেলে আরিফের গলা থেকে ফাঁসের দড়িটা খুলে আগের ন্যায় দুই খুঁটির সাথে ওই দুই হাত বেঁধে দেয় একজন গার্ড। অন্যদিকে চেয়ারম্যান আমজাদ হোসেনের সামনে বসে কুশল নিজের ফোনের ভিডিও রেকর্ড অন করে ফোনটি ওর পাশে দাঁড়ানো একজন গার্ডকে ধরতে দিয়ে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলল, এবার বলুন আমার সাথে আপনার সমস্যাটি আসলে কোথায় হয়েছে, যার রেশ ধরে আপনি আমাকে মারতে লোক পাঠালেন। চেয়ারম্যান এক পলক নিজের ছেলের নিস্তেজ হয়ে যাওয়ার রূপ দেখে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ বলে মনে করছেন।
পরক্ষণে আর কিছু ভেবে সময় নষ্ট না করে বললেন, আগামীকাল এই চাষির মেয়েকে ধর্ষণের অপরাধে আপনি মেম্বারের ছেলে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বিচার বৈঠকখানা আয়োজন করেছিলেন। সেই বৈঠকখানা ভেস্তে দেওয়ার জন্য আমি আপনাকে আহত করার জন্য লোক পাঠিয়েছিলাম। মেম্বারের ছেলের জন্য বসা বিচার বৈঠকখানা ভেস্তে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যদি মেম্বার আমাকে আহত করার জন্য লোক পাঠাতেন তাহলে বুঝতাম তিনি নিজের ছেলেকে বাঁচানোর জন্য এমন কাজ করেছেন। কিন্তু মেম্বারের এই কাজ আপনি কেন করলেন? আপনার কোন স্বার্থ হাসিল হতো এই কাজ করে? কারণ চাষির মেয়েকে মেম্বারের ছেলে একা ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা করেনি। মেম্বারের ছেলের সাথে আমার ছেলেও ছিল। যদি আগামীকাল মেম্বারের ছেলে বিচার বৈঠকখানা বসতো তাহলে মেম্বারের ছেলে স্বীকারোক্তিতে ওর সঙ্গ দেওয়ার জন্য আমার ছেলের নামও বলতো। তখন আমার ছেলের জীবনেও ধর্ষণের কারো দাগ পড়তো, আমার মান সম্মান নষ্ট হতো, এমনকি আমাকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে হতো। নিজের ছেলের জীবন, আমার সম্মান ও চেয়ারম্যানের ক্ষমতা বাঁচানোর জন্য আমি আমার জমিতে কাজ করে চাষিকে এইভাবে নিজের মেয়েদের ইজ্জত নষ্ট করার ভয় দেখিয়ে আপনাকে আহত করার জন্য পাঠিয়েছিলাম। চেয়ারম্যানের কথাগুলো শুনে কুশলের সামনে এখন পুরো বিষয়টা স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যায়। কুশলের দু চোখ বন্ধ করতেই সাদিকের নিষ্পাপ মুখশ্রী যেন ওর চোখের সামনে ভেসে ওঠে। পরক্ষণে কুশল নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, সব বাবা মায়ের কাছেই তাদের নিজ নিজ সন্তানরা অনেক প্রিয় হয়, কিন্তু সন্তান যখন পাপের পথে অগ্রসর হতে শুরু করে তখন প্রতিটি বাবা মায়ের উচিত কঠোরভাবে নিজের সন্তানদের শাসন করে ভালোর পথে আনার চেষ্টা করা। এটা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। সন্তানরা ভুল করলে, পাপ করলে সেই ভুলকে প্রশ্রয় দেয় যে বাবা মায়েরা, তারা নিজ হাতে নিজের সন্তানদের জীবন নষ্ট করে। আপনার ছেলে ধর্ষণের মতো একটা জঘন্য কাজ করেছে। কোথায় আপনি আপনার ছেলেকে শাস্তির মাধ্যমে উচিত শিক্ষা দিবেন যেন পরবর্তীতে কোনোরূপ খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে শতবার চিন্তা করে? তা না করে নিজের ছেলের অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। কেমন বাবা আপনি? আপনার মুখে থুতু ফেলতেও ঘৃণা হচ্ছে আমার। আজ যদি ওই চাষির মেয়ের জায়গায় আপনার নিজের মেয়ে ধর্ষণের শিকার হতো, তখনও কি আপনি চাইতেন আপনার মেয়ের ধর্ষণকারী নিজের করা অন্যায়ের জন্য কোনোরূপ শাস্তি না পেয়ে হাসি খুশিভাবে চলাফেরা করুক? কুশলের কথাগুলো শুনে চেয়ারম্যান লজ্জায় অপমানে মাথা নুয়ে রেখেছেন। কিছু সময় নীরব থাকার পর কুশল আবারও বলল, বাহিরে মাটির উপর সাদা চাদরে মোড়ানো প্রাণহীন অবস্থায় আমার খুব কাছের একজন মানুষ শুয়ে আছেন। আজ যদি তার আগে আমি গাড়ি থেকে নামতাম তাহলে ওই জায়গায় আমার লাশ পড়ে থাকতো। তখন আপনাদের ছেলেদের জীবন, সম্মান ও পদ অক্ষত থাকতো। কিন্তু আপনারা হয়তো ভুলে গিয়েছিলেন যে আমাদের সকলের উপরেও একজন আছেন যার কাছ থেকে কোনো অন্যায়কারী পাপীরা নিস্তার পায় না। সকল পাপীদের নিজ নিজ কর্মের জন্য উচিত ফল দেন তিনি। নিমিষের মধ্যেই অন্যায়কারীদের জীবন ধ্বংসস্তূপে পরিণত করে দেন তিনি। তাই আগামীকাল বিচার বৈঠকখানা বসবেই। সেখানে আপনার ছেলে ও মেম্বারের ছেলে উচিত শিক্ষা লাভ করবে। এর পাশাপাশি আমার উপর আক্রমণের চেষ্টা করতে গিয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে খুন করার জন্যেও যথাযথ শাস্তি পাবেন আপনি। কেউ বাঁচাতে পারবে না আপনাকে। শাস্তি পাওয়ার হলে আমি একা কেন পাবো? এই মেম্বারও আমাকে ব্ল্যাকমেল করে বলছিল ওর ছেলেকে শাস্তির হাত থেকে বাঁচানোর চেষ্টা না করলে আমার ছেলেকে গোপনীয়তা ফাঁস করে দিবে। তাহলে এই কাজে সেও কি সমানভাবে দোষী হলো না? শাস্তি কি ওরও প্রাপ্য নয়? আর ছোট খান সাহেব, ওনার কি হবে? যে সর্বক্ষণ আপনার ও গ্রামবাসীর ক্ষতি কীভাবে করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে ঘোরেন। অনেকবার ক্ষতি করার চেষ্টাও করেছেন। এবারও ওনার কথা অনুযায়ী তো আমি আপনাকে আহত করতে লোক পাঠিয়েছিলাম। উনি তো সবচেয়ে বড় দোষী, ওনারও যথাযথ শাস্তি হওয়া উচিত। বিচার বসাইলে সব পাপীদের নিজ নিজ কর্ম অনুযায়ী শাস্তি দিতে হবে আপনাকে। যদি এমনটা আপনি করতে পারেন তাহলে আমি আমার জন্য নির্ধারণ করা শাস্তি মাথা পাইতা মাইনা নিব। কোনো পাপী পাপ কর্ম করে নিস্তার পাবে না চেয়ারম্যান সাহেব। মুবিন খান ভীষণই ধুরন্ধর স্বভাবের মানুষ। সে এমনভাবে প্রতিটি কাজ করে যেন কাজ অসম্পূর্ণ হলেও তার উপর কোনোরূপ দোষ না পড়ে। উপযুক্ত প্রমাণের অভাবে সে প্রতিবারই শাস্তির হাত থেকে বেঁচে যায়। কিন্তু এবার আর বাঁচতে পারবেন না মুবিন খান। এতদিন ধরে করে আসা পাপকর্মের জন্য উচিত শিক্ষা এবার সে পাবে। ওর বিরুদ্ধে শক্ত প্রমাণ এবার আমার হাতে আনার সুব্যবস্থাও আমি আজই করব। কুশলের এমন কথায় চেয়ারম্যান অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন ওর দিকে।
পর মুহূর্তেই কুশল চেয়ারম্যানের ওপর শান্ত দৃষ্টি স্থির রেখে আবারও বলল, মুবিন খানের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ এনে দেওয়ার কাজ সম্পন্ন করবেন আপনি চেয়ারম্যান সাহেব। আমি আমি কি আর ওনার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ এনে দেবো চৌধুরী সাহেব? অতঃপর কুশল চেয়ারম্যানকে তার কাজে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে বলল, আপনার স্ত্রী ও ছেলে কিন্তু আমার কাছে বন্দী হয়ে আছে। আপনার ছেলে যে কাজ করেছে তার জন্য ওকে প্রাণে মারতে আমার হাত একটু কাঁপবে না। তাই কোনো রকম চালাকি করার চেষ্টা না করে যতটুকু করার কথা বুঝিয়ে বললাম ঠিক ততটুকুই করা হয় যেন। চেয়ারম্যান ইতিমধ্যে বুঝতে পেরেছেন কোনোভাবে শাস্তির হাত থেকে তিনি বা তার ছেলে বাঁচতে পারবেন না। তাই নিরুপায় হয়ে কুশলের কথা অনুযায়ী কাজ করতে তিনি রাজি হয়ে যান। অতঃপর কুশল চেয়ারম্যানকে বাধা অবস্থা থেকে মুক্ত করে দেন এবং কয়েকজন গার্ডসদের সাথে মুবিন খানের বাসায় যাওয়ার জন্য পাঠিয়ে দেন। কুশলও চেয়ার ছেড়ে উঠে গুদাম ঘর থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে বাইরে চলে যায়। তরুণীমা সন্ধ্যায় রুমের দরজার সামনে এসে দাঁড়াতে দেখতে পায় সন্ধ্যা মলিন মুখশ্রী নিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে। তরুণীমা ছোট্ট করে একবার নিঃশ্বাস ফেলে সন্ধ্যার পাশে গিয়ে দাঁড়িয়ে ওর কাঁধের উপর এক হাত রেখে বলল, সন্ধ্যা এসেছো পর থেকে এক ফোঁটা পানিও মুখে তোলোনি, এখন একটু কিছু খেয়ে নাও। তোমার শরীর এমনিতেই অনেক দুর্বল, এই সময় না খেয়ে দুশ্চিন্তা করলে শরীর আরো খারাপ করবে। ভাবি, এমনটা তো হওয়ার কথা ছিল না। কখনো ভাবিনি জীবনে এমনও কোনো দুর্বিষহ সময় পার করতে হবে। বড় ভাইয়া, মেজ ভাইয়ের মতো সাদিক ভাইকে আমি আমার আপন একজন মনে করতাম সবসময়। আজ মৃত্যুর পূর্বে উনি যখন খুব শক্ত করে আমার হাত মুষ্টিবদ্ধ করে ধরেছিলেন, তখন মনে হচ্ছিল আমার ভেতরটা ভেঙে আসতেছে। উনি হয়তো আমাকে কিছু বলার জন্য খুব চেষ্টা করছিলেন, কিন্তু ওনার শরীর ওনাকে সেই শক্তিটুকু দেননি। আমার দিকে স্থির করা ওনার অশ্রুসিক্ত চোখ জোড়া ফেটে যেন ওনার মুখ দিয়ে বের না হয়ে কথাগুলো বের হতে চাইছিল, কিন্তু ওনার চোখে সেই ভাষাগুলো আমি বুঝতে পারিনি। আমার কোলের ওপর মাথা রাখা অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখনো আমার এই কথাটা বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে ভাবি। বাস্তবতা ভীষণ নির্মম হয় সন্ধ্যা। জীবনে যখন বাস্তবতার সম্মুখীন হতে হয় তখন কিছু চরম সত্যকে বুকের ভেতর পাহাড় সমতুল্য কষ্টগুলো চাপা দিয়ে হলেও মেনে নিতে হয়। আজ সাদিক ভাই যদি আগে গাড়ি থেকে না নেমে তোমার মেছো ভাইয়া নামতেন, তাহলে হয়তো সাদিক ভাইয়ার জায়গায় তিনি থাকতেন। সাদিক ভাই নিজের জীবন বিসর্জন দিয়ে ওনাকে বাঁচিয়েছেন। ওনার এই ঋণ মৃত্যুকেও ভুলতে পারবো না। দেখিও, সাদিক ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী একটা প্রাণীকেও নিস্তার দেবেন না তোমার মেছো ভাইয়া। সাদিক ভাই যেন জান্নাতবাসী হতে পারেন, এই প্রার্থনা করা ছাড়া আমার বা তোমার করণীয় কিছুই নেই। তরুণীমার কথাগুলো শুনে সন্ধ্যা তরুণীমার দিকে ঘুরে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে নীরবে অশ্রুপাত করতে থাকে। খান ভিলায় ড্রয়িং রুমে সোফায় বসে আছেন চেয়ারম্যান আমজাদ হোসেন। সেই সময় সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মুবিন খান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার চেয়ারম্যান, এত রাতে আবার কোন উদ্দেশ্য নিয়ে আমার বাসায় এসেছেন? আমজাদ হোসেন বসা অবস্থা থেকে উঠে মুবিন খানের দিকে ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বললেন, ছোট খান, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ছিল আমার, তাই এই রাতের বেলাতেই আপনার বাসায় আসতেই বাধ্য হলাম। মুবিন খান নিজের জন্য নির্ধারিত সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, কি এমন বিষয় নিয়ে কথা বলার আছে আপনার, বলুন, শুনছি। ছোট খান, আপনার কথা অনুযায়ী আমি জমিতে কামলা খাটে এমন একজন চাষিকে পাঠিয়েছিলাম কুশল চৌধুরীকে আহত করার জন্য। সেই চাষি একটু আগে আমার কাছে এসে বলল সে কুশল চৌধুরীর পেটে ও বুকে পরপর বেশ কয়েকবার ছুরি দ্বারা আঘাত করেছে। কুশল চৌধুরী গার্ডসদের হাত থেকে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে সে। কুশল চৌধুরী বর্তমান অবস্থা একদমই সুবিধার নয়। ইতিমধ্যে ওনাকে শহরে নিয়ে গিয়েছে, বাঁচবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু চিন্তার বিষয় দাঁড়ালো, যদি কুশল চৌধুরী এত ক্ষতির শিকার হওয়ার পরেও প্রাণে বেঁচে যান, তাহলে ওই চাষিকে তো যে কোনো মূল্যে খুঁজে বের করবেন তিনি। তারপর আমাদের কাছে পৌঁছায় দেওয়ার খুব বেশি সময় লাগবে না। চেয়ারম্যানের কথাগুলো শুনে মুবিন খান সশব্দে হেসে ওঠেন। আমজাদ হোসেন অবাক চাহনি স্থির করে রেখেছেন মুবিন খানের মুখশ্রীর ওপর। কিছু সময় পর মুবিন খান হাসি থামিয়ে বললেন, এত বছরের চেষ্টার পর আজ সেই দিন তবে এসেই গেল। আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছে চেয়ারম্যান, আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে? মনটা খুব সহজ, আপনাকে আর কোনো রকম ভয় বা চিন্তা করতে হবে না। এতগুলো বছর ধরে
এই দিনটা দেখার জন্য কুশল চৌধুরীর বিরুদ্ধে কত কত যে ষড়যন্ত্র করেছিলাম তার হিসাব নেই। অবশেষে কুশল চৌধুরীকে নিজের জীবন ও মৃত্যুর সাথে লড়াই করার পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হলাম। এখন কুশল চৌধুরী পুরোপুরিভাবে মৃত্যুপরিতে পৌঁছে দিতে আমায় খুব বেশি বেগ পেতে হবে না চেয়ারম্যান। কুশল চৌধুরীর সাথে কি করতে চাইছেন আপনি ছোট খান? আজই আমি আমার সিক্রেট কাজ করে দিয়ে এমন কয়েকজন গার্ডদের শহরে পাঠিয়ে দিব। কুশল চৌধুরীকে যেই হসপিটালে ভর্তি করানো হয়েছে ওরা সেই হসপিটালে যাবে। কুশল চৌধুরীর চিকিৎসার নিয়োজিত ডাক্তারদের মোটা টাকা দিয়ে কিনে নেবে। এরপর খুব দক্ষতার সাথে কুশল চৌধুরীর জীবনের লালবাতিও জ্বালিয়ে দিবে। যদি কুশল চৌধুরীর হাসপাতাল থেকে আর জীবিত অবস্থায় বের হতেই না পারে তখন ওই চাষিকে বা খুঁজে বের করবে কিভাবে, আর আমাদের কাছেই বা পৌঁছাবে কি করে বলুন চেয়ারম্যান? তবুও যদি ওই চাষির জন্য আপনার মনে চিন্তা বা ভয় কাজ করে তাহলে ওই চাষির হাতেও মৃত্যুপুরীতে যাওয়ার টিকিট ধরিয়ে দিবেন। খুব সিম্পল বিষয়। সেই সময় খানবিলার মূল দরজা দিয়ে একজন সার্ভেন্ট ছোট খান বলে দৌড়ে ভেতরে প্রবেশ করে মুবিন খানের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে কোমর হেলে দুই হাঁটুর উপর দুহাত রেখে হাঁপাতে শুরু করে। মুবিন খান ব্রুজকর কুচকে সার্ভেন্টের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে সাত্তার চাচা, এভাবে হাঁপাচ্ছেন কেন? সাত্তার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলল, কুশল চৌধুরী সাহেব বাইরে। সাত্তার পুরো কথা শেষ করার পূর্বে কুশল নিজের গার্ডসদেরও পুলিশ বাহিনীকে নিয়ে খান ভিলায় প্রবেশ করে। কুশলকে নিজের চোখের সামনে অক্ষত অবস্থা দেখে মুবিন খানের চোখ যুগল যেন কপালে উঠে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। চেয়ারম্যান দ্রুত কদমে মুবিন খানের পাশ থেকে সরে কুশলের পাশে এসে দাঁড়ায়। কুশল চেয়ারম্যানের শার্টের উপরিভাগ থেকে একটা বোতাম টান দিয়ে খুলে নিয়ে বাঁকা হেসে বলল, আমার হাতে মৃত্যুপুরীতে যাওয়ার টিকিট ধরিয়ে দেওয়ার আগে নিজেই নিজের মৃত্যুপুরীতে যাওয়ার টিকিট কনফার্ম করলেন মিস্টার মুবিন খান। অনেক বছর ধরেই আমাকে মারার ও গ্রামবাসীর ক্ষতি করার জন্য অজস্র কূটনৈতিক পরিকল্পনা করেছিলেন আপনি, কিন্তু কোনোবারই সফল হতে পারেননি। প্রতিবারই যোগ্য প্রমাণের অভাবে আপনি শাস্তির হাত থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু এবার আর বাঁচতে পারলেন না। নিজের করা সব অন্যায় ও পাপকর্মের কথা নিজ মুখে স্বীকার করেছেন, আর তার যথাযথ প্রমাণ এই বোতাম ক্যামেরায় রেকর্ড করা রয়েছে। এবার এমন কোনো প্রাণী নেই যে আপনাকে উপযুক্ত শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে। আকস্মিক ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা বুঝে উঠতে মুবিন খানের কয়েক সেকেন্ড সময় লাগে। পরক্ষণে মুবিন খান উচ্চস্বরে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বললেন, যা নুন খেয়ে দিন কাটাইলি তারই সাথে নেমু খারামি করলি, বেঈমান প্রতারক, তোকে আর প্রাণী মেরে ফেলবো আমি। মুবিন খান কুশলদের দিকে অগ্রসর হতে নিলে কুশল পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বললেন, অফিসার, অ্যারেস্ট হিম। কুশলের কথা অনুযায়ী চারজন পুলিশ কনস্টেবল মুবিন খানকে খুব শক্তভাবে ধরে ফেলেন। মুবিন খান নিজেকে ছড়ানোর আপ্রাণ চেষ্টা করে কুশলকে উদ্দেশ্য করে রাগ দিয়ে উচ্চস্বরে বলল, আজ আমাকে পুলিশের হাতে তুলে দিলে কুশল চৌধুরী, কিন্তু কতদিন আমাকে জেলখানায় আটকে রাখতে পারবে এরা? বড় জোর 5 বছর, নয়তো 10 থেকে 15 বছর। কিন্তু তারপর তো আমি মুক্তি পাবই। জীবনের শেষ নিঃশ্বাস পড়ার পূর্ব মুহূর্তে যদি আমি জেল থেকে বের হতে পারি, তবে মনে রাখিস সেই দিনটাই হবে তোর জীবনের শেষ দিন। তোকে নেজাতে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। অতঃপর পুলিশ অফিসার মুবিন খানকে নিয়ে খান ভিলা থেকে বেরিয়ে যান। কুশলের সাথে থাকা দুজন গার্ডস চেয়ারম্যানকে ধরে গার্ডসের গাড়িতেই উঠিয়ে নেন। কুশল নিজ গাড়িতে বসে খানভিলা থেকে বেরিয়ে নিজের বাগান বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাগান বাড়িতে নিজ রুমে তরুণীমা বিছানায় বসে একটু পরপর দরজার দিকে দৃষ্টিপাত করছে। সে সময় কুশল ক্লান্ত বিষণ্ণ মুখশ্রী নিয়ে রুমের ভেতর প্রবেশ করে বিছানার পাশে রাখা হেলানো চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে চোখ বন্ধ করে নেয়। তরুণীমা কুশলের দিকে শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে। কিছু সময় পর কুশল ওভাবেই বসে চোখ মেলে তরুর দিকে তাকে শান্ত স্বরে বলল, আগামীকাল সকালে আমার ছায়ার সঙ্গীকে লাশবাহী খাটে শুইয়ে তার ভার নিজের কাঁধের উপর দিয়ে 3.5 হাত মাটির নিচে রেখে আসতে হবে। পৃথিবীর ভিতর সবথেকে কঠিন আর নিষ্ঠুর দায়িত্বটা কাল সাবলীলভাবে সম্পূর্ণ করতে হবে আমায়। ঘন্টা 2-3-এর ভিতরেই সম্পূর্ণ প্রমাণসহ সাদিকের খুনের সাথে জড়িত অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। একজনকে ইতিমধ্যেই জেলবন্দি করা শেষ, আর বাকিদের যথাযথ শাস্তি আগামীকাল সকালের ভিতরেই দেওয়া হয়ে যাবে। কিন্তু বাহিরে সাদা চাদরে মোড়ানো ওই মানুষটা আর কখনো চোখ মেলে তাকাবে না।
আমাকে আর স্যার বলেও ডাকবে না। কেন জানি না এখন বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করছি। প্রিয় মানুষগুলো ছেড়ে চলে গেলে এতটা যন্ত্রণা কেন হয় তরুণীমা? কুশলের কথাগুলো শুনে তরুর চোখ দুটো ছলছল করে ওঠে। এই মুহূর্তে কুশলকে ওর ঠিক কি বলা উচিত তা তরু বুঝে উঠতে পারছে না। সম্পূর্ণ রুম জুড়ে পিনপিনে নীরবতা বিরাজ করছে। তরুণীমা আর কুশল একে অপরের দিকে শীতল দৃষ্টি স্থির করে রেখেছে। অনন্যা আর কনক ওদের রুমে বিছানায় বসে আছে। সে সময় অনন্যা কিছুটা লজ্জাভাব নিয়ে হাসি মুখে কনককে বলল, কনক, আই এম প্রেগনেন্ট। অনন্যার মুখে আকস্মিক এমন কথা শুনে কনক অনেক বেশি অবাক হয়ে ওভার রিয়েক্ট করে বলল, হোয়াট? কি বলছোটা কি তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে অনন্য? কনকের মুখে এমন কথা শুনে অনন্যার হাস্যজ্জ্বল মুখটি মলিন হয়ে যায়। অনন্যা শান্ত স্বরে বলল, আমি সত্যি প্রেগনেন্ট কনক। আজ সন্ধ্যাতেই প্রেগনেন্সির কিট দিয়ে পরীক্ষা করেছিলাম, পরপর তিনবারই রেজাল্ট পজিটিভ এসেছে। দাঁড়াও, তোমাকে কিটগুলো এনে দেখাচ্ছি। অনন্যা কনকের পাশ থেকে উঠে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে দাঁড়িয়ে ড্রয়ার খুলে ওর ব্যবহৃত 3টা প্রেগনেন্সি কিট বের করে আবারও কনকের সামনে এসে দাঁড়িয়ে কিটগুলো ওর দিকে বাড়িয়ে দেয়। কনক অনন্যার হাত থেকে কিটগুলো নিয়ে দেখে 3টা কিটে পজিটিভ রেজাল্ট এসেছে। কনক কিটগুলো বিছানার উপর রেখে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বলল, আমি এখন বাচ্চা নেওয়ার বিষয় নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করিনি অনন্যা। চিন্তা ভাবনা করনি এর জন্য কি হয়েছে? এখন চিন্তা ভাবনা করো। না, সেটা সম্ভব না। সম্ভব না মানে কি বলতে চাইছো তুমি কনক? মানেটা খুব সহজ। আমি এখনই আমাদের জীবনে বাচ্চা কাচ্চার ঝামেলা চাই না। মাত্র 7 দিন হলো বিয়ে হয়েছে আমাদের, আর এখনই কিনা কনসিপ্ট করলে তুমি? এখন আমাদের মজা মাস্তি করে জীবনটা কাটানোর সময়। বিবাহের বছর 5-6 যাবে, তারপর এসব বাচ্চা নেওয়ার বিষয় নিয়ে প্ল্যানিং করব আমরা। প্রেগনেন্সির বিষয় নিয়ে বাড়িতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভুলেও কিছু জানাবে না তুমি। আগামীকালেই আমরা হাসপাতালে যাব আর এই বাচ্চাকে অ্যাবর্শন করবে। কনকের মুখে অ্যাবর্শনের কথা শোনা মাত্র অনন্যা যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। অনন্যা অবাক স্বরে বলল, বিয়ের মাত্র 7 দিন হয়েছে মানে? আমরা তো 3 মাস আগেই কানাডা থাকাকালীন সময় বিয়ে করে নিয়েছিলাম আর একসাথে থাকতেও শুরু করেছিলাম। তুমি হয়তো সেসব কথা ভুলে গিয়েছো কনক। সন্তান হলো সৃষ্টিকর্তা দেওয়া সব থেকে বড় রহমতের অংশ। এই ছোট্ট প্রাণটির অস্তিত্ব যে একটু একটু করে আমার মাঝে বেড়ে উঠছে তা আমি আজই জানতে পারলাম। আর তুমি কিনা আমাকে অ্যাবর্শন করার কথা বলছো? একজন মা হিসেবে তোমাকে আমি এই অধিকার দেইনি যে তুমি আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই তাকে মেরে ফেলার চেষ্টা করবে। কনক রাগ নিয়ে অনন্যা 2 হাতে 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, ভুলে যেও না তুমি আমার বিবাহিত স্ত্রী, আর তোমার গর্ভে সেই প্রাণীটি আছে। এই প্রাণীটি আমারই তৈরি করেছি, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে ওকে বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো সেই সিদ্ধান্ত নেওয়ার। এত বেশি কথা বলো না। আগামীকাল তুমি আমার সাথে হাসপাতালে যাবে আর অ্যাবর্শন করবে, এটাই আমার শেষ কথা। অনন্যা কনককে ধাক্কা দিয়ে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলল, আমি অ্যাবর্শন করব না, করব না, করব না, করব না। আর এটাও আমার শেষ কথা। এরপর তুমি যা খুশি করতে পারো। এ বলে অনন্যা রুম থেকে বেরিয়ে যেতে নিলে কনক বলল, যদি তুমি অ্যাবর্শন না করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। কনকের মুখে ডিভোর্সের কথা শুনে অনন্যা থমকে যায়। রূপগঞ্জ গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের বিশাল আকার মাঠের বটতলায় কুশল গ্রামের নামি গুণী বয়োজ্যেষ্ঠ পুরুষ মানুষের চেয়ারে বসে আছে। তাদের সামনে মাঝ বরাবর মাটির উপর সাদা চাদরে মোড়ানো অবস্থায় সাদিকের মৃতদেহ রাখা হয়েছে। সাদিকের মৃতদেহের একপাশে চেয়ারম্যান আমজাদ হোসেন ও মেম্বার মহসিনকে হাত পা বাঁধা অবস্থায় হাঁটু ভাঁজ করে বসে রাখা হয়েছে। অন্য পাশে চেয়ারম্যানের ছেলে আরিফ ও মেম্বারের ছেলে মুরাদকেও একই অবস্থায় বসিয়ে রাখা হয়েছে। তাদের থেকে কয়েক হাত দূরে একপাশে সাদিককে ছুরিকাঘাত করে চাষিটিকে হুইল চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। অন্য পাশে ধর্ষণের শিকার হওয়া সেই চাষি ও চাষির মেয়েকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের সবাইকে ঘিরে রূপগঞ্জ গ্রামের শতাধিক মানুষ দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে যেন কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখছে গার্ডসরা। পরক্ষণে বয়োজ্যেষ্ঠ মানুষদের মাঝে আলতাফ নামের একজন সকলকে উদ্দেশ্য করে বললেন, সমস্ত ঘটনায় আমরা সকলে শুনলাম, প্রমাণ দেখলাম ও বুঝলামও। আজমান আর মহসিনের ছেলেরা গ্রামের মেয়েদের উত্তপ্ত করে
এমন নালিশ চারিদিকে থেকে এর আগেও আমরা বহুবার শুনেছিলাম। আর এই বিষয়ে গোপনে বৈঠকখানা বসে আজমান ও মহসিনকে নিজেদের ছেলেদের নিয়ন্ত্রণে রাখার জন্য কড়া অবস্থাও নিতেও বলেছিলাম। বেশ কয়েকবার সতর্ক করার পরেও বাবা হিসেবে আজমান ও মহসিন নিজেদের ছেলেদের কোনরূপ শাসন করেননি, যার ফলস্বরূপ মাত্র 15 বছর বয়সে নাবিলা মেয়েকে ওদের ধর্ষণের শিকার হতে হয়। আল্লাহ তাআলা রেখেছিলেন জন্য মেয়েটি প্রাণে বেঁচে গিয়েছে। নিজের ছেলের কুকর্মের ঢাকার জন্য মুবিন খানের মতো একজন নিকৃষ্ট মন মানসিকতার অমানুষের শরণার্থী হয়েছিলেন আজমান। আজমানের দুর্বলতাকে কাজে লাগিয়ে মহসিন নিজের ছেলেকে শাস্তির হাত থেকে বাঁচাতে আজমানকে ব্ল্যাকমেল করে। অতঃপর আজমান মুবিন খানের কথা অনুযায়ী নিজের জমিতে কাজ করে ওই গরিব চাষিকে তার মেয়েদের ইজ্জত নষ্ট করার ভয় দেখিয়ে কুলুস চৌধুরীর মতো হৃদয়বান ব্যক্তিকে হত্যা করার কথা বলেন। আর কুলুস চৌধুরী এই ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে গেলেও তার জায়গায় প্রাণ হারান তারই বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাদিক। এই অপকর্মের মূল মাথা মুবিন খানকে তো ইতিমধ্যে পুলিশ জেল বন্দি নিয়েছেন। 2-1 দিনের মধ্যে তাকে কোর্টে পেশ করা হবে, আর যথার্থ প্রমাণ সাক্ষ্যে সে উপরোক্ত শাস্তি পাবে। বাকি রইল মহসিন, আজমান, ওদের 2 ছেলে আরিফ মুরাদ আর সাদিককে ছুরিয়াঘাত করা চাষিটি, ওদের সকলকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। পুলিশ ওদের কর্ম অনুযায়ী যে শাস্তি দেওয়ার তা দিবেই, কিন্তু আমরা গ্রামবাসীরা ওদের ছেড়ে কথা বলবো না। এই মুহূর্তে আজমান ও মহসিনকে চেয়ারম্যান ও মেম্বারের পদ থেকে ইস্তফা নিতে হবে এবং এতদিন পর্যন্ত যতজন গরিব চাষিকে পেটে লাথি মেরে ওদের তাদের জমি নিজেদের নামে করে নিয়েছে, সেই সব জমি মালিকানা সেই কৃষকদের আবারও দিয়ে দিতে হবে। এছাড়াও বাকি যতটুকু জমি জমা থাকবে তা গ্রামে বসবাসরত একেবারেই গরিব অসহায় মানুষদের নামে লিখে দিতে হবে। মহসিন ও চেয়ারম্যানের বাড়ি দুটি যথেষ্ট বড় এবং নদী থেকে অনেক দূরে অবস্থিত, তাই বাড়ি দুটিকে বন্যার সময় উপকূলীয় গ্রামবাসীদের আশ্রয়কেন্দ্রে পরিণত করা হবে। তাই বাড়ি দুটির উপর থেকে মহসিন ও আজমানের মালিকানা উঠিয়ে নিয়ে সরকারের নামে ওদের দেওয়া হবে। ভবিষ্যতে আইনের নির্দেশনা করা শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলেও যেন মহসিন ও আজমান তার নিজ পরিবারকে নিয়ে ভুলেও যেন আমাদের রূপগঞ্জ গ্রামে প্রবেশ করতে না পারে, সেই বিষয়েও নির্দেশাজ্ঞা জারি করা হলো। শাস্তির বাকি অংশটুকু আবার আপনি জানিয়ে দিন, আলী হাসান সাহেব। আলতাফের পাশে চেয়ারে বসেছিলেন আলী আহসান নামের মধ্য বয়সের একজন পুরুষ মানুষ। আলতাফের কথা শুনে আলী হাসান সাহেব কুশলের দিকে শান্ত দৃষ্টি নিয়ে তাকায়। কুশল ইশারায় আলী হাসানকে শাস্তির বাকি অংশটুকু শুনিয়ে দিতে বললেন। অতঃপর আলী হাসান বললেন, এবার আসা যাক শাস্তির প্রথম ধাপে। সমস্ত দলিলপত্র ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে। এখন প্রতিটি দলিলেও ইস্তফাপত্রে আজমান হোসেন ও মহসিনকে স্বাক্ষর করতে হবে। সমস্ত দলিলপত্র হাতে নিয়ে কুশলের হাতের ডান পাশে দাঁড়িয়ে আছেন এবাদুল নামের মধ্যবয়স্ক একজন সহকর্মী। আমজাদ হোসেন ও মহসেনের পাশে দাঁড়িয়ে থাকা গার্ডসরা ওদের হাতে বাঁধন খুলে দিলে কান্না করতে করতে সমস্ত দলিল পত্রেও ইস্তফাপত্রে স্বাক্ষর দেন তারা। স্বাক্ষর করা শেষ করে এবাদুল এবার সমস্ত দলিল পত্র ও ইস্তফাপত্র দুইটি নিয়ে পূর্বের জায়গায় এসে দাঁড়ায়। আলী হাসান আবারও বললেন, যে 4 জন নাপিতকে ডাকা হয়েছে তারা সামনে এসে দাঁড়ান। আলী হাসান ডাক পাওয়া মাত্র নাপিত 4 জন ভিড় ঠেলে নিজেদের সরঞ্জাম হাতে নিয়ে সামনে এসে দাঁড়ায়। আলী হাসান নাপিতের উদ্দেশ্যে বললেন, আপনারা আপনাদের কাজ শুরু করুন। অতঃপর নাপিত 4 জন নিজেদের সরঞ্জাম নিয়ে মহসিন, আমজাদ হোসেন, মুরাদ ও আরিফের সামনে গিয়ে বসে। বাক্স খুলে কাঁচি ব্লেড বের করে মুহূর্তের মধ্যেই ওদের 4 জনের মাথার সব চুল ফেলে দিয়ে নায়রা বানিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করে। অপমানের লজ্জায় ওরা 4 জন মাথা নিচু করে চোখের পানি ফেলছে।
এরপর ওদের চারজনের মুখে চুনকালি মাখিয়ে গলায় ছোড়া জুতার মালা পরিয়ে দেওয়া হয়। আলী আহসান বললেন, আরিফ আর মুরাদকে এবার হাত পা বাঁধা অবস্থাতে পুরো কলেজ মাঠে হাঁটুতে ভর দিয়ে নাকে খড় কেটে পার করতে হবে। প্রতিটি বার নাককে খড় দিয়ে কাটা শেষে বলতে হবে, জীবনে আর কখনো ছোট বড় যেরকমই পাপ লিপ্তে হব না। পরক্ষণে আলী আহসানের কথা অনুযায়ী আরিফ ও মুরাদ হাঁটুতে ভর দিয়ে পুরো স্কুল মাঠে নাকে খড় কেটে কেটে পার করে। অতঃপর ওদের চারজনকে এবং ওই চাষিকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আলতাফ সাহেব উপস্থিত সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, রূপগঞ্জ গ্রামে বসবাসরত ছোট বড় সকল মানুষই তো দেখলেন, নামিগুণী অত্যাধিক টাকা পয়সার মালিক হওয়ার শর্তেও ওরা কেউ পাপ কর্ম করার উপযুক্ত শাস্তির হাত থেকে রেহাই পেল না। শাস্তির পাশাপাশি নিজের বাড়ি জমিমানা সরবরাহ হারাতে হলো ওদের। তাই এরপর থেকে কেউ কোনোরূপ পাপকর্ম করার পূর্বে ওদের বর্তমান অবস্থার কথা একবার হলেও চিন্তা করবেন, কারণ ভবিষ্যতে আপনারা বা আপনারও যদি কোনোরূপ পাপকর্ম করি তাহলে আমাদেরও শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা আমাদের কর্ম অনুযায়ী ইহকাল ও পরকালের যথাযথ ফল অবশ্যই ভোগ করব। এই সময় ভিড়ের ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসে, সকলেই তাদের কর্মানুযায়ী শাস্তি পেয়ে গেল, কিন্তু ওই গরিব চাষির মেয়ের নষ্ট হয়ে যাওয়া ইজ্জত তো আর সে ফিরে পাবে না। কয়েক বছর পর যখন ওই মাইয়া বিয়ের বয়সী হবে তখন ওকে বিয়ে করবে কে? মহিলাটির এরূপ কথা কুশল সহ বাকি বয়োজ্যেষ্ঠ সকল গুণীমানী ব্যক্তিরাও শুনতে পারেন। গ্রামবাসীদের মাঝে এই কথা নিয়ে ইতিমধ্যে শোরগোল শুরু হয়ে গিয়েছে। ধর্ষণের শিকার হওয়া সেই নাবালিকা মেয়েটি ভয়ে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কুশল ওর ডান উপরের দিকে হাত উঠাতেই উপস্থিত সকলে নীরব হয়ে যায়। কুশল সকলকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, ওর বয়স মাত্র 15 বছর। বিয়ের বয়স হতে যথেষ্ট দেরি আছে। আমাদের সকলের উচিত ওর সাথে হওয়া দুর্ঘটনাটিকে নিয়ে এত ঘাটাঘাটি না করে ভুলে যাওয়া। ও ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, তারপর যোগ্য ছেলে খুঁজে ওর বিয়ের ব্যবস্থা করার দায়িত্ব আমি নিব। পরবর্তীতে কখনো যদি আপনাদের কারোর মুখ থেকে এই বিষয়ে একটাও উল্টাপাল্টা কথা বের হয় আর সেই কথা যদি আমার কান পর্যন্ত পৌঁছায় তাহলে তার বা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাও আমি করব। আলতাফ চাচা, আলী আহসান চাচা, আপনারা সকলে মিলে উপযুক্ত, সৎ, সুশিক্ষায় শিক্ষিত, ভালো মানসিকতার 2 জন ব্যক্তিকে বাছাই করে নতুনভাবে গ্রামের চেয়ারম্যান ও মেম্বার পদে নিয়োজিত করবেন। ঠিক আছে বাবা, এবার সাদিকের জানাজা পড়ার উপর দাফন কার্য শেষ সম্পূর্ণ করতে হবে। কুশল চেয়ার ছেড়ে উঠে সাদিকের লাশের কাছে গিয়ে ওর মাথার পাশে বসে মুখের ওপর থেকে সাদা চাদরটি সরাতেই দেখে ওর বুঝে যাওয়ার শীতে মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। কিছু সময় সাদিকের দিকে শান্ত দৃষ্টি স্থির করে রাখে কুশল, অতঃপর আগের ন্যায় সাদা চাদরটি দিয়ে ওর মুখটি ঢেকে দেয়। পর মুহূর্তে উপস্থিত সকল মহিলা বাচ্চারা স্কুল মাঠ ত্যাগ করে। 4 জন গার্ড স্কুলের পাশে অবস্থিত চেয়ারম্যান থেকে লাশ পরিবহনের জন্য লোহার খাটিয়াটি নিয়ে এসে সাদিকের লাশ তার উপর শুয়ে রাখে। অতঃপর ইমাম সাহেব, কুশল ও গ্রামের সকল পুরুষ সদস্যরা মিলে সাদিকের জানাজা পর্ব শেষ করে। কুশল খাটিয়ার সামনে এক পাশ নিজের কাঁধের উপর তুলে নেয়। খাটিয়ার বাকি 3 মাথা 3 জন গার্ড নিজের কাঁধে তুলে নেয়। এরপর কবরস্থানে গিয়ে সাদিকের দাফন কার্য সম্পন্ন করে। অতঃপর সকলে নিজ নিজ বাড়িতে চলে যায়। কুশল ও গার্ডদের নিয়ে বাগান বাড়িতে ফিরে আসে। এদিকে অনন্যা পিছনে ঘুরে কনকের দিকে শান্ত দৃষ্টি স্থির করে বলল, কি বললে? বাচ্চা অ্যাবর্শন না করলে তুমি আমাকে ডিভোর্স দিবে? কনক রাগের বশে কি থেকে কি বলেছে তা সে এখন বুঝতে পারছে। কনক দ্রুত পায়ে অনন্যার কাছে গিয়ে অনন্যাকে বোঝানোর চেষ্টা করছে। ওর হাতের বাহু স্পর্শ করতে নিলেই অনন্যা 2 কদম পেছনের দিকে পিছিয়ে গিয়ে কনকের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুল উঠিয়ে বলল, খবরদার কনক, ভুলেও আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না তুমি। অনন্যা, আমার কথাটা শুনে আগে আমি রাগের বশে এমন কথা বলে ফেলেছি। তুমি তো জানোই রাগ উঠতে আমার মাথায় ঠিক থাকে না। কোনো রূপ চিন্তা ভাবনা না করেই মুখে যা আসে তাই বলে বসি। বিয়ের মাত্র 3 মাস হয়েছে। আল্লাহর রহমতে আমি তোমার সন্তানের মা হতে চলেছি।
আর তুমি কি না বাবা হয়ে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পূর্বে মেরে ফেলতে বলছো, আর যখন আমি রাজি হলাম না তখন তুমি আমাকে ডিভোর্স দিতে চাইলে। এগুলো রাগের বশীভূত হয়ে বলা কথা বলে কনক? অনন্যা, তুমি মাথা ঠান্ডা করো, আমরা বসে এই বিষয়ে কথা বলছি। আর বসাবসির কোনো প্রশ্নই আসছে না। আগামীকাল সকাল হতেই আমি কানাডা আমার বাবার কাছে চলে যাব। তোমার কাছে থাকাটা আমার সন্তানের জীবনের জন্য যে নিরাপদ নয় সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। একজন শান্ত মস্তিষ্কের খুনি চিন্তাধারায় মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। এ বলে অনন্যা রুম থেকে বেরিয়ে যায়। কনক অনন্যাকে বেশ কয়েকবার পেছন থেকে ডাক দেয়, কিন্তু অনন্যা কনকের ডাকগুলোকে কানে না তুলেই চলে যায়। কনক রাগে দরজার পাশে দেয়ালের উপর একটা ঘুষি দিয়ে বলল, ভোরবেলা সূর্যের আলো পূর্বাকাশে উদীয়মান হতেই কুশল, তরু, সন্ধ্যাকে নিয়ে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ওদের পেছন পেছন গার্ডসদের গাড়িও চলছে। কয়েক ঘন্টার পথ অতিক্রম করে কুশল তার গাড়ি চৌধুরী মেনশনের ভেতর প্রবেশ করে। তরু আর সন্ধ্যা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কুশল গ্যারেজে গাড়ি ওঠার জন্য যায়। কিছু সময় পর কুশল, তরুণীমা, সন্ধ্যা চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে প্রবেশ করতেই দেখে অনন্যা লাগেজ হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে আসছে। অনন্যার পেছন পেছন কনক আসতে আসতে বলছে, অনন্যা, আমার কথাটা শোনো, দেখো আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ছেড়ে দিও না এভাবে। ইতিমধ্যে বাড়ির বাকি সদস্যরা নিজ নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে শুরু করেছে। অনন্যা কুশলের পাশ কাটিয়ে নিতে যাবে, সেই মুহূর্তে কুশল হাত বাড়িয়ে অনন্যার পথ আটকে দেয়। অনন্যা ছলছল দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকায়। কুশল ও দৃষ্টি সামনের দিকে স্থির রেখে শান্ত স্বরে বলল, ভাবি, আমি জানি না বড় ভাইয়ের সাথে আপনার কি বিষয় নিয়ে সমস্যা হয়েছে যার জন্য আপনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু প্রতিটি বাড়িরও পরিবারের মতো আমাদের বাড়িরও পরিবারের কিছু নিয়মকানুন আছে। ঝগড়া মৌলমালিন্য হবে না এমন কোনো সম্পর্কই নেই। পরিবারের একজন সদস্যের সাথে অপর আরেকজন সদস্যের কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হলে বা ঝামেলা হলে আমরা পরিবারের সবাই একত্র হয়ে বসে সেই বিষয় সম্পর্কে দুজনেরই মতবাদ শুনি। তারপর বাড়ির গুরুজনদের মতামত নিয়ে যেই সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে সেই সিদ্ধান্তেই মন স্থির করা হয়। অনন্যা কিছু না বলে ব্যাগটা ওখানে রেখে সোফায় গিয়ে বসে। অতঃপর পরিবারের বাকি সদস্যরা সোফায় গিয়ে বসে। কুশলও নিজের জন্য নির্ধারিত সোফায় গিয়ে বসে। সাইমন রাগী স্বরে কনককে উদ্দেশ্য করে বলল, বিয়ের 1 সপ্তাহ পোড়াতে না পোড়াতেই কি এমন হলো তোর সাথে? বৌমার যে বৌমা বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কনক? কনক মাথা নিচু করে বসে আছে। অনন্যা নীরবে অশ্রুপাত করছে। সাগরিকা চৌধুরী শান্ত স্বরে বললেন, দাদু ভাই, তোমার সাথে দিদি ভাইয়ের কি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে বলো আমাদের, না হলে তোমাদের মাঝে তৈরি হওয়া সমস্যার সমাধান আমরা কিভাবে করব? সাবরিনা অনন্যার দিকে দৃষ্টি স্থির করে শান্ত স্বরে বললেন, বড় বৌমা, তুমি বলো কি হয়েছে? কনক যদি বড় কোনো অন্যায় করে থাকে তাহলে আমার বড় ছেলে হওয়ার জন্য সে কিন্তু শাস্তির হাত থেকে বেঁচে যাবে না। তুমি নির্দ্বিধায় বলো আমাদের কি করেছে কনক? অনন্যা অশ্রুসিক্ত নয়নে কনকের দিকে তাকায়। পরক্ষণেই কনক শান্ত স্বরে বললেন, তোমাদের সকলের থেকেই একটা বিষয় লুকিয়েছি আমি। সকলের দৃষ্টি এখন কনকের উপর স্থির। কনক মাথা নিচু করে রাখা অবস্থাতেই আবারও বলল, 3 মাস আগে কানাডায় থাকাকালীন সময়ে আমি অনন্যাকে বিয়ে করেছিলাম, আর তখন থেকেই আমরা একসাথে থাকতেও শুরু করেছিলাম। অনন্যাকে নিয়ে বাংলাদেশে ফেরার পর ভেবেছিলাম তোমাদের সবাইকে আমাদের বিয়ে করার বিষয়টা জানাবো, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে বিষয়টা সত্যটা লুকিয়ে শুধু সম্পর্ক রয়েছে এমনটা বলতেই বাধ্য হয়েছিলাম আমি। পরবর্তীতে বাবা মাকে আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি করানোর চেষ্টা করার পরেও যখন তারা রাজি হলেন না, তখন বাধ্য হয়ে তরুণীমার সাথে আমার বিয়ের দিনই অনন্যাকে তোমাদের সবার সামনে এনেছিলাম। অতঃপর তোমাদের সকলের সম্মতি নিয়ে আমার আর অনন্যার দ্বিতীয়বার বিবাহ কার্যক্রম সম্পূর্ণ হয়। অনন্যা গতকাল সন্ধ্যায় প্রেগন্যান্সি টেস্ট করেছিল এবং রেজাল্ট পজিটিভ এসেছিল। বিয়ের মাত্র 3 মাস হয়েছে। এখনই বাচ্চা নেওয়ার বিষয় নিয়ে আমরা কোনো চিন্তাধারা ছিল না, তাই আমি অনন্যাকে অ্যাবর্শন করতে বলেছিলাম।
অনন্যা অ্যাবর্শন করতে পুরোপুরিভাবে নারাজ ছিল, তাই আমি রাগের বশে বলেছিলাম ও যদি অবসর না করে তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। কনক ওর পুরো কথা শেষ করার পূর্বেই সাবরিনা কনকের গালে জোরে সরে একটা থাপ্পড় বসিয়ে দেন। কনক মাথা নিচু অবস্থাতে গালের উপর এক হাত রাখে। সাবরিনার এমন কাজে উপস্থিত সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। সাবরিনা রাগী স্বরে বলল, আমার ছেলে হয়েও তো চিন্তা ভাবনা এতটা নিকৃষ্ট হলো কি করে রে কনক? তুই জানিস, তুই যখন আমার গর্ভে এসেছিলি তখন তোর বাবার আর আমার বিয়ের বয়স ছিল মাত্র 25 দিন। যদি সেই সময় আমি বা তোর বাবা এটা চিন্তা করতাম যে তুই আমার গর্ভে আসায় আমাদের বিয়ের নতুন সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আজ তুই জীবিত অবস্থায় আমাদের সামনে বসে এমন কথা মুখ দিয়ে বেরি করতে পারতি না। সন্তান হলো আল্লাহ দেওয়া সব থেকে বড় রহমতের একটা অংশ। আরে নিজের চারপাশে একটাবার নজর ঘুরিয়ে দেখেছিলি? শত শত মা বাবা নিজেদের একটা সন্তান না হওয়ার জন্য কতটা হাহাকার করে, কত শত জায়গায় ঘুরে চিকিৎসা নেওয়ার জন্য। সেখানে আল্লাহ তাআলা না চাইতেই তোকে বাবা হওয়ার সুযোগ করে দিয়েছেন, আর তুই কিনা আল্লাহ তাআলার শুকর আদায় না করে ওই নিষ্পাপ শিশুটাকে পৃথিবীর আলো দেখার আগে মেরে ফেলার কথা বলছিস। জীবন দেওয়া ও জীবন নেওয়ার অধিকার একমাত্র ওই উপরওয়ালারই আছে, তোর বা আমার নেই। এক্ষুনি বৌমার কাছে ক্ষমা চা আর নিজের দোষ স্বীকার কর। পরবর্তীতে আর কখনো এমন কাজ করার কথা চিন্তাও করবি না, এমনটা বলে প্রতিজ্ঞাবদ্ধ হ আমাদের সবার সামনে। কনক বসা অবস্থা থেকে উঠে অনন্যার পায়ের কাছে গিয়ে বসে ওর দুহাত নিজের হাতের মুঠে নিয়ে অনুনয়ের স্বরে বলে, আমাকে ক্ষমা করে দাও অনন্যা, আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। তোমার গর্ভে একটু একটু করে যে প্রাণীটি বড় হয়ে উঠছে সে আল্লাহর দেওয়া সব থেকে বড় রহমতের একটা অংশ, তাই ওকে মেরে ফেলার মতো সিদ্ধান্ত নিয়ে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। আমাকে আমার ভুল শুধরে নেওয়ার জন্য একটা সুযোগ দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আর কখনো এমন কোনো কাজ করব না যার ফলে তুমি বা আমাদের সন্তান কোনোরূপ কষ্ট পাবে। আমি তোমার এবং আমাদের সন্তানের প্রতি অনেক যত্নশীল থাকব, ওকে এই পৃথিবীর আলো দেখাবো এবং সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব। কনককে নিজের ভুল স্বীকার করে শুধরে যাওয়ার সিদ্ধান্ত নিতে দেখে অনন্যা চোখে মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। অনন্য দু চোখে খুশি অশ্রু নিয়ে উপস্থিত সবার দিকে এক পলক তাকায়। সকলের মুখে স্মিত হাসি ফুটে আছে। অনন্যা শান্ত স্বরে কনককে বলল, আর কখনো আমাকে আর আমাদের সন্তানকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করবে না তুমি, কথাটা মনে থাকে জানো? থাকবোই। মিয়া বিবির মাঝের রাগ অভিমান তো মিটে গেল। এবার বাড়িতে নতুন অতিথি আসার আনন্দ নিয়ে আজ সন্ধ্যায় বড় করে একটা আনন্দ পার্টি হয়ে যাক, কি বলো তোমরা সবাই? কুশল তরুণীমার সন্ধ্যার মনে এখনো সাদিকের মৃত্যু নিয়ে খারাপ লাগা থাকা সত্ত্বেও পরিবারের বাকি সদস্যদের আনন্দ যেন নষ্ট না হয় তাই পার্টি হাওয়া নিয়ে ওরা কোনোরূপ বাধা প্রদান করে না। এদিকে তাহিরের মা রেবেকা তালুকদার তার বোনের মেয়ে হুমায়রাকে নিয়ে তাহিরের রুমের দরজার সামনে এসে দাঁড়াতে দেখে তাহির বিছানার উপর হয়ে গভীর ঘুমে ডুবে আছে। হুমায়রা কানাডাতে থেকে বড় হলেও ওর সম্পূর্ণ শরীর আবৃত হয়ে আছে শালীন পোশাক দ্বারা। নরম জর্জেটে তৈরি গাঢ় ও নীল রঙের ভারী কাজ করা কামিজ, সাদা রঙের চুড়িদার, পাজামা ও সাদা রঙের ওড়না পরে আছে হুমায়রা। রেবেকা তাহিরকে ডাকার জন্য উদ্যত হলে হুমায়রা তাকে বাধা দিয়ে কিছুটা লজ্জা ভাব নিয়ে শান্ত স্বরে বলল, খালা, তোমার ছেলেকে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব কি তুমি তোমার হবু বৌমাকে দিতে পারবে? হুমায়রা কথায় রেবেকা যে খুশি হয়েছেন তা তার চেহারায় ফুটে ওঠা আনন্দের ছাপ দেখে বোঝা সম্ভব। রেবেকা হুমায়রার কথা সায় জানিয়ে বললেন, ঠিক আছে মা, তুমি ওকে ঘুম থেকে ওঠাও, আমি নিচে যাচ্ছি, তোমাদের নাস্তা তৈরি করি। আচ্ছা খালা। অতঃপর রেবেকা নিচে চলে যান। হুমায়রা ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করে বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে তাহিরের মুখশ্রী পানে দৃষ্টি স্থির করে বলল, আমি আমার রাতের ঘুম হারাম করে কানাডা থেকে বাংলাদেশে আসলাম, আর মশাইকে দেখো কেমন শান্তিতে ঘুমোচ্ছেন। তোমার শান্তির ঘুম এবার আমি নষ্ট করতে যাচ্ছি মিস্টার তৌকির তালুকদার তাহির। এই বলে হুমায়রা বেডসাইড টেবিলের উপর দিয়ে পানির গ্লাস থেকে একটু পানি হাতে নিয়ে তাহিরের ঘুমন্ত মুখের উপর ছিটিয়ে দিয়ে বিছানার পাশে বসে লুকিয়ে রয়। ঘুমের মাঝে মুখের উপর পানির ছিটে পড়া তাহির বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। পরক্ষণের অবস্থাতেই নিজের চারপাশ চোখ বুলাতেই কাউকে দেখতে না পেয়ে বিরক্তির স্বরে বলল, রুমে তো কেউ নেই, তাহলে আমার
মুখের উপর পানি ছিটিয়ে ঘুম নষ্ট করলো কে? মা তো কখনো এভাবে আমার ঘুম নষ্ট করবেন না, আর কোনো সার্ভেন্টেরও সাহস হবে না এত বড়। তাহলে কে করলো এই কাজ?